আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। খাগড়াছড়িতে এখনো থমথমে পরিস্থিতি। ঢাকা ও চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিল। প্রতিবেশী দেশের ইন্ধনে পাহাড়ে অস্থিরতা, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালো যুক্তরাজ্য। সিএসির সঙ্গে বৈঠকে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন ব্রিটিশ হাইকমিশনার। সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগের সাবেক 2 এমপি সহ 13 নেতাকর্মী গ্রেপ্তার। গুলশান থেকে আটক জাপার রওশনপন্থী অংশের মহাসচিব মামুনুর রশিদ। আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ ধরা ও ক্রয় বিক্রয় নিষিদ্ধ। মাছের দাম কমাতে না পারায় উপদেষ্টার দুঃখ প্রকাশ। এবং মহাসপ্তমীতে দেবীর প্রাণ প্রতিষ্ঠায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ আমেজ শুরু। ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ সারা দেশে পূজা মণ্ডপে পুণ্যার্থীদের ভিড়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খাগড়াছড়িতে টানা তৃতীয় দিনের মতো চলছে সড়ক অবরোধ। গতকালের সহিংসতার ঘটনায় পরিস্থিতি এখনো থমথমে। শহর ও আশপাশের সড়ক ফাঁকা। জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। জেলার অভ্যন্তরীণ সড়কে পিকেটারদের অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে খাগড়াছড়ি ঢাকা ও খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিল করেছে যুব ছাত্র জনতা। সেনাবাহিনীর টহলের পাশাপাশি মাঠে রয়েছে বিজিবি ও পুলিশ। খাগড়াছড়ি থেকে আবু দাউদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। খাগড়াছড়িতে টানা তৃতীয় দিনের মতো চলছে সড়ক অবরোধ কর্মসূচি। গুইমারায় সহিংসতাকে কেন্দ্র করে ডাকা এই সড়ক অবরোধে জেলার অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল করছে না। তবে বেলা 12টা থেকে খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রাম এই 2 সড়কে অবরোধ শিথিল করেছে যুম্ম ছাত্র জনতা। এছাড়া শহরতলিতে সীমিতভাবে ইজিবাইক ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। ঢাকা ও চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিলের খবরে পরিবহন সেক্টরে অনেকটাই স্বস্তি ফিরেছে। দূরপাল্লার গাড়ি ছেড়ে যাচ্ছে। আটকে পড়া বাকি পর্যটক ও জরুরি কাজে অনেকে ছুটছেন নিজ নিজ গন্তব্যে। এদিকে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে সড়কে ব্যারিকেড ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ পালন করছেন পিকেটাররা। বেশিরভাগ সড়কে অবরোধ থাকায় যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। কাঁচামাল লোড করছে চট্টগ্রাম থেকে গন্তব্য পানচরে। আজকে 3 দিন হচ্ছে রাস্তায় জালিয়াপাড়া থেকে খাগড়াছড়ি এসকোর্ট দিয়ে আনছে। খাগড়াছড়ি থেকে শুনতেছি পানচরে এসকোর্ট দেবে। এসকোর্ট দিলে যাইতে পারবো, নাহলে যাবো না। ঘুম নাই, রাস্তায় পড়ে আছি। এখন যদি প্রশাসন আমাদেরকে একটু যাওয়ার সুযোগ করে দিত, হয়তো বাসায় যাইতে পারতাম। এখানে আমরা খুবই কষ্টে আছি। এখানে যে আন্দোলন, এটা আমরা আসলে বাইরে থেকে খুব একটা আজ করতে পারিনি। এখানে এসে আমরা একটা ভয়াবহ পরিস্থিতির মুখে আছি। গত 23 সেপ্টেম্বর রাতে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় 144 ধারা বহাল রয়েছে। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে। রোববারের সহিংসতার পর এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রতিবেশী দেশের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর রমনা থানার নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি এই কথা জানান। এ সময় উপদেষ্টা অভিযোগ করেন, দেশের ভেতর অস্থিতিশীলতা তৈরির জন্য বিদেশ থেকে অস্ত্র আসছে। তিনি বলেন, সনাতন ধর্মের চলমান দুর্গাপূজা বানচাল করতে একটি মহল কাজ করছে। খাগড়াছড়িতে পাহাড়ের উপর থেকে আধুনিক অস্ত্র দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা করছে সন্ত্রাসীরা। এ সময় ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এদিকে খাগড়াছড়িতে আটকে পড়া সকল পর্যটককে উদ্ধার করার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানে রমনা, রামপুরা, আদাবর, কদমতলী ও ভাসানটেক এই 5 থানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। এবং আমাদের যে উপদেষ্টা মানে প্রদীপ ভাই, পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা, উনি ওই জায়গায় আছেন। উনি এই জিনিসটাও দেখতেছেন। উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং
লোকাল লিডারদের সাথে কথা বলছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। জামায়াতে ইসলামী জনগণের রায়কে ভয় পায় বলেই পিআর পদ্ধতিতে নির্বাচন জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার নির্বাচনের বিকল্প নেই বিষয়ে আলোচনা সভায় তিনি কথা বলেন। তার অভিযোগ, দেশের অধিকাংশ মানুষ পিআর কি তা বোঝে না, অথচ এই পদ্ধতি চাপিয়ে দিয়ে দু একটি দল দেশকে অস্থিতিশীল করতে চায়। অন্যদিকে বিশৃঙ্খলা তৈরি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় পতিত স্বৈরাচার ও ভারত। কিন্তু নির্বাচন ঠেকানোর সব ষড়যন্ত্র প্রতিরোধ করবে বিএনপি। 56% মানুষ জানেই না যে সংখ্যানুপাতিক নির্বাচন কি, ঠিক? সুতরাং এই ধরনের একটি ব্যবস্থা যদি বাংলাদেশের উপরে চালিয়ে দেওয়া হয়, এটি অন্যায় করা হবে। জনগণের রায়কে সবসময় এই জামাতে ইসলামী ভয় পায়। এই জন্য প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করে কোনোদিন 17টার বেশি আসন পায়নি। 2-3টি রাজনৈতিক দল মিলিয়ে তো একটি নির্বাচনী ব্যবস্থা জনগণের উপরে চাপিয়ে দিতে পারে না। গণতান্ত্রিক ব্যবস্থা হলো জনগণের সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ। আমরা স্বৈরাচারের দোসরদেরকে মাঠে রেখে নির্বাচনে যেতে পারি না। যারা বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না, বিএনপি কোনো দুর্বল দল নাই। কারা নির্বাচন হতে দেবে না, ইনশাআল্লাহ আমরা রাজপথে দেখতে চাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে সব ধরনের সহায়তা দিতে চায় ব্রিটেন। দুপুরে রাজধানীর আগরগাঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি বলেন, শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহায়তা দিতে চায় তারা। এছাড়া পোলিং স্টাফদের প্রশিক্ষণ এবং ভোটার শিক্ষণ কার্যক্রমে সহায়তা দেবে যুক্তরাজ্য। এ সময় ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সিএসির সঙ্গে ফলপ্রসূ আলোচনার কথাও জানান তিনি। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের আয়োজনে সব ধরনের কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন ঘিরে ইসির চলমান কার্যক্রমকে স্বাগত জানিয়ে ব্রিটিশ হাইকমিশনার বলেন, ভোটের আনুষঙ্গিক বিষয়ে সহায়তা করতে প্রস্তুত তারা। So our agenda this morning was to discuss the UK's support to the Election Commission, as I said, civic national education, and we are also working on training polling staff. So it was those issues that we were discussing this morning. The UK is supporting free, fair, credible and peaceful elections here in Bangladesh. সন্ত্রাস দমন আইনের আওতায় সাবেক 2 সংসদ সদস্য সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 13 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতরাত সহ 24 ঘণ্টায় তাদের গ্রেপ্তার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি। গ্রেপ্তার 2 সংসদ সদস্য হলেন ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের সাবেক এমপি ফৈজুর রহমান বাদল ও সংরক্ষিত সাবেক নারী এমপি তামান্না নুসরাত বুবলি। সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 2 সাবেক এমপি সহ 13 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। এদিকে জাতীয় পার্টি রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। ডিবি কার্যালয় থেকে আজই তাকে আদালতে নেওয়ার কথা রয়েছে। এর আগে গত বছর 4 নভেম্বর ধর্ষণ মামলায় মামুনুর রশিদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। তিনি আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যার একাধিক মামলা রয়েছে। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 8:30টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গতকাল সন্ধ্যা 5:45টার দিকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন অসুস্থ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সকাল 8:30টার দিকে তার মৃত্যু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে হত্যা, আক্রমণ ও ভাঙচুর মামলায় গ্রেপ্তারের পর থেকে আওয়ামী লীগের এই নেতা কারাগারে ছিলেন। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন 1986 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী 4 আসন থেকে এমপি নির্বাচিত হন। জুলাই আগস্ট গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 14 অক্টোবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই দিন নির্ধারণ করেন। এর আগে ইনুকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
জুলাই আন্দোলনে হত্যা, উস্কানি, ষড়যন্ত্র সহ সুনির্দিষ্ট 8টি অভিযোগে গত বৃহস্পতিবার ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ওই দিনই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। এদিকে একই ট্রাইব্যুনাল রংপুরের শহীদ আবু সাইদ হত্যা মামলায় নবম সাক্ষী মোহাম্মদ আরমান হোসেন সাক্ষ্য দিচ্ছেন। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী। জুলাই আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এছাড়া ট্রাইব্যুনাল একে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন দ্বিতীয় দিনে তার সাক্ষ্য দিচ্ছেন। আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ ধরা ও ক্রয় বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এই সময় উপকূলীয় এলাকায় জেলেদের প্রতি মাসে 25 কেজি করে চাল দেওয়া হবে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, ইলিশের দাম নির্ধারণে ট্যারিফ কমিশন সুপারিশ করলে ভেবে দেখবে মন্ত্রণালয়। এ সময় ইলিশ সহ অন্যান্য মাছের দাম কমাতে না পেরে দুঃখ প্রকাশ করেন তিনি। দুর্গাপূজা উপলক্ষে ভারতে 1200 টন মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলেও 25 সেপ্টেম্বর পর্যন্ত 81 টন রপ্তানি হয়েছে বলে জানান উপদেষ্টা। 2025 সালে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে 19 আশ্বিন থেকে 9 কার্তিক 1432 অর্থাৎ ইংরেজিতে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর, আশ্বিনী পূর্ণিমার পূর্বের 4 দিন এবং অমাবস্যার পরের 3 দিনকে অন্তর্ভুক্ত করে মোট 22 দিন এই অভিযান চলবে। এই সময় নদীতে ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি, মজুদ ও বিনিময় সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। মহাসপ্তমীতে দেবীর প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের আমেজ। সকাল থেকেই উত্তরা সার্বজনীন পূজা মন্দির সহ রাজধানীর বিভিন্ন মণ্ডপেই দেবীর শক্তিরূপের আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। ফুল, জল, বেল পাতায় দেবীকে অঞ্জলি দেন ভক্তরা। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমাণ। পঞ্চমীতে বোধন, ষষ্ঠীতে আমন্ত্রণ ও অধিবাসের পর মহাসপ্তমীতে মন্ত্র উচ্চারণে প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে জাগ্রত হয়েছেন দেবী দুর্গা। মহাসপ্তমী তিথিতে সকাল থেকেই নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাধি কল্পারম্ভ আর বিহিত পূজার মাধ্যমে জাগিয়ে তোলা হয়েছে দেবী মহামায়াকে। দেবীর জাগরণ সময়ে ভক্তরা জড়ো হন উত্তরা সার্বজনীন পূজা মন্দির সহ রাজধানীর বিভিন্ন মণ্ডপে। অঞ্জলি অর্পণের মাধ্যমে আমরা প্রার্থনা করে থাকি সমস্ত বিশ্বের সমস্ত জাতি, সমস্ত প্রাণীদের জন্য। ঢাকাতে আগে কখনো পূজা দেখিনি, আমি বাগেরহাটে পূজা দেখছি। এই বছর এসে অনেক ভালো লাগছে। পূজা প্রতি বছরই আসবে, কিন্তু বেঁচে থাকাটা, সুস্থভাবে বেঁচে থাকাটা আসলে এখন খুব দরকার। 1 বছর ধরে আমরা প্রতীক্ষা করি যে মা আসবে, কবে আসবে, আমরা সবাই একসঙ্গে মিলিত হব। মণ্ডপে মণ্ডপে যাব, ঘুরবো, মাকে প্রণাম করব আর প্রার্থনা করব যেন সবাই আমরা ভালো থাকি, স্বামী সন্তান নিয়ে সুখে থাকি। উৎসবের দিনগুলো নির্বিঘ্নে শেষ করতে উত্তরা সার্বজনীন পূজা মন্দিরে রাখা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি ভক্তদের জন্য রয়েছে ভোগ প্রসাদ। এইবার আমাদের নিজস্ব মন্দিরে দ্বিতীয়বারের মতো আমরা আয়োজন করছি। আপনি আজকে যারা এখানে অঞ্জলি নেবেন, ভক্তবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, অঞ্জলি শেষে সবার জন্য আমাদের প্রসাদের ব্যবস্থা আছে। আমাদের নিরাপত্তা কর্মী আছে, আনসার বাহিনী আছে, পুলিশ আছে, র্যাব আছে এবং আর্মির টহলদারি জোরদার আছে। তাছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এনএসআই, ডিজিএফআই এর সিভিল ড্রেসে এখানে ঘোরাফেরা করছে। দেবীর আশীর্বাদে শান্তি বজায় থাকবে ধরণীতে, এমনটাই বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামের পূজা মণ্ডপগুলোতে র্যাব ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতা রয়েছে বলে জানিয়েছে র্যাব। দুর্গাপূজা ঘিরে মহানগরীর জে এমসন হল পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান একথা জানান। পরে তিনি সাংবাদিকদের জানান, পূজা মণ্ডপগুলোতে র্যাব ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতা রয়েছে। এছাড়া পূজা উপলক্ষে সাদা পোশাকে বিশেষ গোয়েন্দা নজরদারি করা হচ্ছে বলেও জানান র্যাবের অধিনায়ক। তিনি বলেন, নাশকতা ঠেকাতে পূজা মণ্ডপগুলোতে পূজা কমিটির অধীনে সিসি ক্যামেরা বসানো হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস। এবছরের প্রতিপাদ্য ডোন্ট মিস এ বিট।
দিবসটি ঘিরে বাংলাদেশের কার্ডিয়াক সোসাইটি রাজধানী ঢাকা সহ সারা দেশে নানা জনসচেতনতা কার্যক্রম চালাচ্ছে। শাহবাগের আবু সাইদ কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইফুদ্দিন ও সদস্য সচিব অধ্যাপক ডাক্তার AF খবির উদ্দিন আহমেদ বলেন, হৃদরোগ প্রতিরোধে জনগণকে সচেতন করতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে টেলিভিশন, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারণা চালানো হচ্ছে। হৃদযন্ত্র সুস্থ রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা, ধূমপান বর্জন ও মানসিক চাপ নিয়ন্ত্রণের উপর জোর দেন বিশেষজ্ঞ ডাক্তাররা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। তুলার দাম বাড়া সহ নানা সংকটে শত বছরের পুরনো নারায়ণগঞ্জের টান বাজারের সুতা বাণিজ্য। এক সময় এখান থেকে দেশে প্রায় 100% সুতার সরবরাহ হলেও এখন তা নেমে এসেছে অর্ধেকে। এতে ব্যবসায়ীদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত শ্রমিকরা, বাধ্য হয়ে পেশা বদলাচ্ছেন অনেকে। জেলার সুতা ব্যবসার হারানো ঐতিহ্য ফেরাতে সরকারের পদক্ষেপ চান ব্যবসায়ীরা। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জৌলুস হারাতে বসেছে দেশের সবচেয়ে বড় সুতা ব্যবসার মোকাম নারায়ণগঞ্জের টানবাজার। দিন দিন তুলার দাম বাড়ায় এখানে উৎপাদিত সুতার চাহিদা গেছে কমে, ফলে ব্যবসায়ীর সংখ্যা কমে দাঁড়িয়েছে হাজারের নিচে। একই অবস্থা এ খাতে কাজ করা শ্রমিকদেরও, বাধ্য হয়ে পেশা বদলাচ্ছেন অনেকে। আমাদের আগে তো কাজ হয়েছে অনেক, দেখা গেছে বস্তা প্রতি যদি কম দিত তো আমাকে পোষাইতে, এখন কাজ হয় না, আমরা খুবই অসহায়ের ভিতরে আছি। ব্যবসায়ীরা মাল আইনা মাল বিক্রি করতে পারতেছে না, মনে করেন যে আমরা কাজ করতে পারতাছি না। আমাকে চলতেই খুব দুর্দিন যাচ্ছে, এই ব্যবসাটা আস্তে আস্তে ধ্বংসের পথে বিলীন হয়ে যেতেছে। তা আমরা কি করব, উপায় না পেয়ে কেউ রিক্সা চালাচ্ছে, কেউ রিক্সা অন্যের কাছে রিক্সা চালাচ্ছে, কেউ ক্ষেতের কাজ করছে, কেউ চা বিক্রি করতেছে। আমাকে ওই টানবাজার তো একসময় খুব ভালো ব্যবসা ছিল, বিভিন্ন দেশে তো লোকজন আসতো, চিটাংতে আসতো, টাঙ্গাইলতে আসতো, খুব ব্যবসাটা খুব ভালো ছিল। দীর্ঘদিন ধরে কোনো ব্যবসা বাণিজ্য নাই, মানে আমরা বেকার। বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তথ্য মতে বর্তমানে টানবাজারের শ্রমিকের সংখ্যা প্রায় 12,000। ধীরে ধীরে কমছে এই সংখ্যা। রাত্রের 12টা-1টা পর্যন্ত আমাদের গদিগুলা খুব জমজমাট থাকতো। হ্যাঁ, তারা আসতো, তাদের কাছ থেকে আমরা সুতোর অর্ডার নিতাম, প্লাস আপনার তাদের টাকা পয়সা দিত। আমাদের যে যারা লেবার ছিল, যারা শ্রমিক ছিল, তারাও এরকম এখান থেকে চলে যায়। এখন তারা মানবতার জীবনযাপন করতেছে। কাজ না থাকলে মানবতার জীবনযাপন করে একটা আমরা তো অনেক সাহায্য সহযোগ করি, কিন্তু করলে কয়দিন করবো? ওরা তো অন্য জায়গায় কাজ হতে পাইতেছে না। গার্মেন্টসের অবস্থা, গার্মেন্টস অনেক শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। এখন আমরা আশাবাদী হয়তো আস্তে আস্তে বাজারটা আগের পজিশনে ফিরে আসবে। এক্সপোর্ট যদি শুরু হয়, গার্মেন্টস বাঁচবে, লেবার বাঁচবে, এবং স্পিনার লোকাল স্পিনার বাঁচবে, লোকাল মার্কেটও ঠিক হবে, তাঁতিরা বাঁচবে। ব্যবসায়ীরা বলছেন বর্তমান বাজারে প্রতিযোগিতা, বৈশ্বিক মন্দার প্রভাব, একই সাথে সরকারের ভ্যাট ট্যাক্স নীতির প্রভাব পড়েছে সুতার ব্যবসায়। ফলে ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতার বিকল্প নেই বলছেন খাত সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল-আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঝিনাইদহে মৌসুমের শুরুতেই রোপা আমন ধানে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। কীটনাশক দিলেও মিলছে না প্রতিকার, ফলে লোকসানের আশঙ্কায় দিশেহারা কৃষক। কৃষি বিভাগ বলছে পোকা দমনে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন তারা। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো তথ্য ও ছবিতে ফারহিন ইসলাম টুম্পার আরেকটি রিপোর্ট। ঝিনাইদহের শৈলকুপায় বিস্তীর্ণ মাঠ জুড়ে লাগানো হয়েছে আমন ধান। তবে এবার মাজরা পোকার আক্রমণে ফলন নিয়ে শঙ্কায় কৃষকরা। একই চিত্র সদর উপজেলা, কালীগঞ্জ, হরিণাকুণ্ডু, মহেশপুর ও কোটচাঁদপুরেও। কৃষকরা বলছেন গাছের গোড়ায় এ পোকার আক্রমণে ঠিকমতো বাড়ছে না গাছ, বারবার কীটনাশক স্প্রে করেও মিলছে না সুফল। মাজরাতে ধান খাইয়ে যাচ্ছে, মানে গোড়ে লেগে খাইয়ে যাচ্ছে। ধানের প্রধান রোগ আছে মাজরা পোকা। মাজরা পোকায় কেটে দিচ্ছে, কাটে দেওয়ার পরে ধান লাল হয়ে যাচ্ছে। আমরা কোনো এর বিধি ব্যবস্থা খুঁজে পাচ্ছি না। আমার 7 বিঘে জমি ধান,
আমি দুবার ওষুধ দিয়েছি, ওষুধই কোনো কাজ হচ্ছে না। সার ওষুধ কিছুই পাচ্ছি না, তাই গরিব কৃষকরা কনে যাবে কনে এখন। তবে কৃষি বিভাগের দাবি, পোকার আক্রমণ রোধে কৃষকদের দেয়া হচ্ছে নানা পরামর্শ। আমন মৌসুমে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। দেখা দেওয়া মাত্রই আমরা কৃষকদের মাঝে লিফলেট বিতরণ করেছি, এছাড়া পার্চিং সম্পন্ন করেছি, এছাড়া কৃষকদেরকে নিয়ে উপসহকারীর মাধ্যমে উঠান বৈঠক সম্পন্ন করেছি। পাশাপাশি আমরা মাঠে যাচ্ছি, দেখছি যে যে পরামর্শ প্রয়োজন আমরা সেদিকে দিচ্ছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,139 মেট্রিক টন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে গির্জার ভেতরে ঢুকে বন্দুকধারীর হামলায় 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 8 জন। এই ঘটনার পরপরই পুলিশের গুলিতেই নিহত হয় হামলাকারী। স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরে এই ঘটনা ঘটে। ওই গির্জায় প্রার্থনারত অবস্থায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এ সময় গাড়ি চালিয়ে চার্চের ভেতরে ঢুকে পড়ে হামলাকারী এবং অ্যাসল্ট রাইফেল হাতে নির্বিচারে গুলি চালানো শুরু করে। হামলায় ঘটনাস্থলে নিহত হয় 4 জন এবং আহত হন আরও 8 জন। এদিকে বেপরোয়াভাবে গুলি চালানোর পর গির্জা ভবনে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে হামলাকারী। তবে হামলার পরপরই ওই গির্জার চত্বরে ছুটে যান 2 জন পুলিশ কর্মকর্তা। এ সময় তাদের গুলিতে চার্চের পার্কিং লটের কাছে নিহত হয় হামলাকারী। এরই মধ্যে হত্যাকারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের কারণে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মন্ত্রিসভায় বৈঠকে তিনি আরও বলেন, জনগণের জীবন ও জীবিকা ইরান সরকারের মূল মনোযোগের কেন্দ্রে রয়েছে। এ সময় অভিযোগ করে পেজেশকিয়ান বলেন, আমেরিকা অতীতে নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে ইরানের রপ্তানি ব্যাহত করার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। এর আগে 2015 সালের পারমাণবিক চুক্তি লঙ্ঘন করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রেখেছে ইরান এবং অভিযোগে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা, আর্থিক লেনদেন, বাণিজ্য সহ যেসব নিষেধাজ্ঞা শিথিল হয়েছিল তা আবার কার্যকর করার ঘোষণা দেয় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। দেশের উদ্যোক্তা অঙ্গনে নতুন দিগন্তের সূচনা করতে 1 কোটি উদ্যোক্তাকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন কাঞ্চন একাডেমির কর্ণধার মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন। ঢাকার সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় উদ্যোক্তা সম্মেলন বিজনেস ব্রেকথ্রু সামিট 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। দিনব্যাপী আয়োজনে অংশ নেন 3000-এরও বেশি সফল ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, কর্পোরেট লিডার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বিজনেস মেন্টর ও ইনফ্লুয়েন্সার ও ভিশনারি লিডার। জমকালো আয়োজনে কাঞ্চন উন্মোচন করেন তার 7ম বই মার্কেটিং ম্যাজিক, যা রকমারি নাম্বার 1 বেস্ট সেলার হিসেবে প্রকাশিত হয়েছে। সমাপনী পর্বে বাংলাদেশের অন্যতম হাই ভ্যালু উদ্যোক্তা কমিউনিটি ব্রেভ কমিউনিটির সদস্যরা শেয়ার করেন তাদের অনুপ্রেরণামূলক গল্প। 2018 সালে যাত্রা শুরু করা কোচ কাঞ্চন একাডেমি ইতোমধ্যে প্রায় 1 লাখ উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে। এবার খেলার খবর। রিয়াল সোসিয়েদাদকে 2-1 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার শীর্ষে উঠে এল বার্সেলোনা। নিজেদের মাঠ স্টাডিও লুইস কোম্পানিতে খেলার 31 মিনিটে আলভারো অ্যাড্রিওজোলার গোলে পিছিয়ে পড়ে কাতালানরা। লিড নেয় সোসিয়েদাদ। তবে প্রথমার্ধেই হ্যান্সি ফ্লিকের দলকে সমতায় ফেরান জোলেস কোন্তে। খেলার 43 মিনিটে দারুণ এক গোল করে। বিরতি থেকে ফিরে ব্যবধান বাড়ানোর চেষ্টা করতে থাকে বার্সেলোনা। খেলার 59 মিনিটে রবার্টো লিওন্ডোভস্কি যে গোলটি করেন তাতে নিশ্চিত হয় স্বাগতিকদের জয়। এতে 7 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদকে সরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো বার্সেলোনা। বগুড়ার আন্তর্জাতিক মানের সুইমিং পুলটি দীর্ঘদিন অযত্ন অবহেলায় পড়ে থাকার পর জেলা প্রশাসকের উদ্যোগে সংস্কার শুরু হয়েছে। বরাদ্দ পাওয়া মাত্র 21 লাখ টাকা দিয়ে সংস্কারের কাজ করা হলেও সঠিক পরিকল্পনার অভাবে তা ভেস্তে যেতে বসেছে। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমুনের রিপোর্ট, জানাচ্ছেন পরাগ আরমান। সংস্কারের অংশ হিসেবে সুইমিং পুলের টাইলস, পানি তোলার মেশিন সহ বিভিন্ন কাজ করা হলেও কার্যকর হয়নি সমাধান। যেখানে 8 থেকে 10 ঘন্টায় পানি তোলা যেত, এখন লাগছে 40 থেকে 45 ঘন্টা।
এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি বেড়ে গেছে বিদ্যুতের ব্যয়ও। তবে দীর্ঘদিন পর আধুনিক পুলে অনুশীলনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সাঁতারুরা। পচা পানি কম, পানি থাকে না। এক্ষেত্রে অন্যান্য জেলার প্লেয়াররা তারা সুইমিং পুলে প্র্যাকটিস করে আমাদের থেকে অনেক আগায় থাকতো। সুইমিং পুলে সাঁতার কেটে আরো ভালো করতে পারবো বা ভবিষ্যতে আরো দূরে যাইতে পারবো। এই পাম্পটা চেঞ্জ করতে হবে অথবা আপনার নতুন করে একটা পাম্প বসানো লাগবে। ক্রীড়া সংগঠকদের অভিযোগ, সাঁতারু ও বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে সংস্কার করলে অর্থের অপচয় রোধ করা যেত। এই পানিটা যদি এই মেশিনে যদি 3 দিন সময় লেগে যায়, 4 দিনে কি করবে? এর মধ্যে ধোয়া মোছা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সবকিছু আছে, তাহলে এই সুইমিং পুলটা চালাবে কিভাবে? গভীর নলকূপ যেটা বলে, এইটাকে বসানো উচিত। ভারী পাইপ দিয়ে যদি পানি এখানে না তোলা হয় তাহলে কিন্তু সুইমিং পুলে পানি উঠবে না। ডি স্যার আমাদের কাছে প্রত্যাশা ব্যক্ত করেছেন যে এইটা চেঞ্জ করে, না হলে এর পাশে আরেকটা মোটর বসানো, সাবমার্সিবল বসানো, যেন দুইটা দিয়ে ফ্লো করে পানির ইয়েটা বাড়ানো যায়। গত 15 জুলাই এটিএন বাংলায় সংবাদ প্রচারের পর দ্রুত সংস্কার কাজ শেষ করে সুইমিং পুলটির উদ্বোধন করেন জেলা প্রশাসক। আগামীতে আরো সংস্কারের জন্য সরকারের কাছে অর্থ চাওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। খাগড়াছড়িতে এখনো থমথমে পরিস্থিতি, ঢাকা ও চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিল। প্রতিবেশী দেশের ইন্ধনে পাহাড়ে অস্থিরতা, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালো যুক্তরাজ্য। সিএসির সঙ্গে বৈঠকে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন ব্রিটিশ হাই কমিশনার। সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগের সাবেক 2 এমপি সহ 13 নেতাকর্মী গ্রেপ্তার। গুলশান থেকে আটক জাপার রওশনপন্থী অংশের মহাসচিব মামুনুর রশিদ। আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ ধরা ও ক্রয় বিক্রয় নিষিদ্ধ। মাছের দাম কমাতে না পারায় উপদেষ্টার দুঃখ প্রকাশ। এবং মহাসপ্তমীতে দেবীর প্রাণ প্রতিষ্ঠায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ আমেজ শুরু। ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ সারা দেশে পূজা মণ্ডপে পুণ্যার্থীদের ভিড়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।